গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই ভালো আছেন তো? হ্যালো। হ্যাঁ স্যার, ভালো আছি স্যার। নমস্কার। ক্যামেরা আপনি ওপেন করেন। হ্যাঁ, সবাই ক্যামেরা ওপেনিং করুন। হ্যাঁ, হয়ে যাবে। চেম্বারে বসে নাকি? এইটাই তো আমার বাড়ি তো স্যার, বারান্দায় বসে আছি। বারান্দায় আমার চেম্বার আছে আর কি। এটাই, হ্যাঁ। এখানেই চেম্বার, এখানে বাড়ি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই তো বারান্দায় আছি স্যার। হ্যাঁ, ভালো করে ভালো করেছেন। সকাল বিকাল দুবেলাই ওখানে থাকেন না অন্য কোথাও আবার? না, বিকাল বেলাটা একটু যাই, বাইরে আছে একটু। সারাদিন এখানে থাকি। ভিডিও অন করুন সবাই। হ্যাঁ, ক্যামেরা অন করুন। ভালো লাগবে। হ্যাঁ, ক্যামেরা অন করুন সবাই। হ্যাঁ, বাহ। আমরা আজকে আবার এক জায়গায় হয়েছি 7 দিন পরে। সেই গেল সোমবার আমরা আলোচনা করেছিলাম, আজকে আবার আমরা এক জায়গায় হলাম আলোচনা করার জন্য। আজকে আমরা আর্সেনিক অ্যালবাম নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি আর্সেনিক একটা পয়জন, যেটা মানুষের বিভিন্ন ক্ষতি করে। তাহলে এই পয়জন, আর্সেনিক পয়জন আমরা আমাদের ওষুধ রূপে ব্যবহার হচ্ছে। তাহলে এই আর্সেনিক পয়জনটাকে হ্যানিম্যান কত বিশেষ প্রক্রিয়ায়, বিশেষ পদ্ধতির মাধ্যমে এই আর্সেনিক অ্যালবামটাকে একদম যাতে আমাদের শরীরের কোনো রকম ক্ষতি না করে, আমাদের কোনো অসুবিধা না করে, সেই জায়গায় এনে আমাদের হাতে তুলে দিয়েছে। আর্সেনিক অ্যালবাম, আমরা অনেক মেডিসিন আলোচনা করেছি, কিন্তু আর্সেনিক অ্যালবামের একটা দারুণ একটা লক্ষণ আছে। সে লক্ষণটা হলো, আমরা দুর্বলতা পেয়েছি, অনেক মেডিসিনে দুর্বলতা পেয়েছি। জেলসিমিনে দুর্বলতা আছে, গাইনিয়াতে দুর্বলতা আছে, তারপরে ব্যাকটেরিয়ায় দুর্বলতা আছে। এরকম অনেক মেডিসিনই দুর্বল, কিন্তু আর্সেনিকের দুর্বলতা একটু আলাদা টাইপের। যেমন আর্সেনিক, ধরুন একটু বমি হলো, একবার দুবার বমি হলেই সে ভীষণ ভীষণ আকার দুর্বল হয়ে যায়। একবার একটু পাতলা পায়খানা হলো, তাতে কিন্তু সে ভীষণ দুর্বল হয়ে যাবে। একটু আমাশা হলো, রক্ত আমাশা হলো, ভীষণ দুর্বল হয়ে যাবে। যে কোনো তার সমস্যাই হোক, সমস্যার সঙ্গে সঙ্গে সে ভীষণ দুর্বলতা দেখা দেবে তার। আর দুর্বলতার সঙ্গে তার মানসিক অস্থিরতা, শরীরে তার দুর্বল, নড়তে চড়তে পারবে না, কথা বলতে পারবে না, এপাশ ওপাশ হতে পারবে না, কিন্তু মানসিক অস্থিরতা তার চরম। যেমন দুর্বল তেমন মানসিক অস্থিরতা। দুর্বলের জন্য সে কি করে?
দুর্বলের জন্য সে মনে করে যে একটা মানুষ এই পরিস্থিতিতে, যে এপাশ থেকে ওপাশ হতে পারছি না, এই পরিস্থিতিতে মানুষ আর বেশি সময় বেঁচে থাকতে পারে না। তাই সে মৃত্যু, মানে আমার মৃত্যু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এরকম একটা আশঙ্কা করে। এবং মৃত্যুর সময়ও তার মনে হয় যে অমুক সময়ের মধ্যে আমি মরে যেতে পারি। তাই কি করে, তাই তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যার প্রিয়জন, তাদেরকে ডেকে কাছে রাখে। কারণ সে তার দুর্বলতার কারণে সে ভেবে নেয় যে এই পরিস্থিতিতে আমি আর বেঁচে থাকবো না, তাই সবাইকে ডেকে কাছে রাখার চেষ্টা করে। এমন দুর্বলতা। আর মানসিক দিক থেকে ভীষণ অস্থির। সে অস্থির, মানে নড়তে চড়তে পারবে না, তবু কিন্তু তার ভীষণ অস্থিরতা, মেন্টালি অস্থিরতা তার খুব। আর সে এপাশ ওপাশ করতে পারবে না, তা সত্ত্বেও কি করবে, দেখা গেল এত মানসিক অস্থিরতা, সে খাটে শুয়ে থাকলেও খাটের থেকে নিচে নেমে যাবে। বাচ্চারা কি করবে, বাচ্চারা দেখা যাবে বাচ্চারা মায়ের কোলে রয়েছে, মায়ের কোল থেকে বাবার কোলে চলে যাবে, বাবার কোল থেকে আমার ভাইয়ের কোলে চলে যাবে, দাদার কোলে চলে যাবে, আমার দাদার কোল থেকে দিদির কোলে চলে যাবে। তার কারণ তার মানসিক অস্থিরতা এমন, কোনো জায়গায় তার স্থিরতা নাই, ভালো লাগে না, কোনো কিছুই তার ভালো লাগে না, কারো কোনো তার ভালো লাগে না, এমন তার মানসিক অস্থিরতা। তো মানসিক যেমন অস্থিরতা, আর শারীরিক তেমন দুর্বলতা, যেমন দুর্বল তেমন অস্থিরতা। সেই দুর্বল এবং অস্থিরের মধ্যে এমন করবে, বাড়ির লোককে একদম নাজেহাল করে তুলবে, বলবে যে আমি এখন ঠান্ডা জল খাবো, 1 ঘটি ঠান্ডা জল খাবো। বাড়ির লোকে ঠান্ডা জল এনে দিলে 1 ঘটি, 1 ঢোক কি 2 ঢোক খাবে, খেয়ে বলবে আর খাবো না, রেখে দেবে। আবার বলবে জল খাবো, আবার এনে দেবে, আবার ওই 1 ঢোক 2 ঢোক খাবে। এরকম বাড়ির লোককে নাজেহাল করে তুলবে। আর দেখা যায় অনেক সময় যে আর্সেনিকের পেশেন্টের ঠান্ডা জল খেলে বমি আসে, বমি হয়। তা ঠান্ডা জল খেয়ে সহ্য করতে পারে না, বমি করে ফেলে। শুধু তাই নয়, আর্সেনিকের পেশেন্ট ঠান্ডা কিছু সহ্য করতে পারে না, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা ফল, ঠান্ডা খাবার, এইসব সহ্য করতে পারে না। তারপরে তো পচা বাসি খেলে তো পয়জনিং হয়ে যায় আর্সেনিকের ভাবে। এইসব পচা বাসি খেয়ে যদি বমি পায়খানা দেখা দেয়, অনেক সময় আমরা আর্সেনিক অ্যালবাম দিয়েই অনেক সময় সারিয়ে তুলেছি। তো যেমন অস্থিরতা তেমন তার দুর্বলতা, দুটো একই। এইবার জল খাবে, ঘন ঘন জল খাবে, কিন্তু পরিমাণে অল্প অল্প জল খাবে। আর্সেনিকের পেশেন্ট কিন্তু খুব শীতকাতর, প্রচন্ড শীতকাতর। যদি কোনো জায়গায় চুলকুনি, ঘা, পাসরা এইসব হয়, তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি সেই জায়গায় একটু ঠান্ডা জল টল দিলে পরে আরাম বোধ করে। কিন্তু আর্সেনিকের একটা ব্যতিক্রম, ঘা পাসরা যেখানে যা হোক না কেন, সেখানে সে গরম উপশম করে, গরমে তার উপশম। তাহলে চুলকুনি, ঘা পাসরা তার গরমে উপশম। আর্সেনিকের পেশেন্ট একটু খুঁতখুঁতে টাইপের, ভীষণ খুঁতখুঁতে। অনেক সময় রাস্তায় দেখে কিছুটা আইডিয়া করা যাবে আর্সেনিকের পেশেন্টকে। সে টিপটপ, সে একদম চুলটা সুন্দর করে একদম করে নিয়েছে, সাজিয়ে নিয়েছে, চোখে একটা ভালো চশমা টশমা দিয়েছে, জুতোটা পালিশ করেছে,
জামাটা একটু আয়রন করে ভালো সুন্দর জামা পরে সে রাস্তায় একদম বেরিয়ে পড়েছে টিপটপ। শুধু রাস্তায় বেরোনোর সময় টিপটপ না, সে তার বাড়িতে কি করবে, তার মেঝে একদম চকচকে থাকবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে চকচকে করে রাখবে। আর যদি আশেপাশে, ঘরের আশেপাশে যদি কোনো ফটো মটো থাকে সেসবগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গুছিয়ে রাখবে। তারপরে আলমারি তার সুন্দর করে সাজানো রাখবে, সুন্দর করে একদম টিপটপ। সবসময় হাত পরিষ্কার করবে, হাত পরিষ্কার করে নিজে খাবে, অন্যকে হাত পরিষ্কার করার জন্য বলবে। এরকম সবসময় হচ্ছে টিপটপ হচ্ছে আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবামের পেশেন্ট যদি তার ঘরে জিনিসপত্র সব গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রেখেছে, সেই গোছানো জিনিস যদি কেউ একবার এসে একবার একটু এলোমেলো করে, মানে এখান থেকে একটা জিনিস রেখেছে সেখানে না রেখে তুলে অন্য জায়গায় রেখেছে, তাহলে আর্সেনিকের পেশেন্ট চরম রাগা রেগে যায়, চরম রেগে যায়। কারণ সে অগোছালো একদম পছন্দ করে না, সে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে গাছিয়ে রাখাটা সে পছন্দ করে। তাই তার জিনিসপত্র এলোমেলো থাকলে সে চরম রেগে যায়। এইবার আমরা যদি দেখতে পাই কোনো বাড়িতে ওয়াইফ হচ্ছে আর্সেনিক আর হাজব্যান্ড হচ্ছে সালফার, তাহলে ওয়াইফ আর্সেনিক হলে আর হাজব্যান্ড যদি সালফার হয়, তাহলে সে বাড়িতে কিন্তু চরম অশান্তি সবসময় লেগেই থাকবে। সে বাড়িতে অশান্তি কিন্তু সবসময় লেগেই থাকবে। কারণ সালফার কি করবে, সালফার তো নোংরা, সবসময় নোংরা টাইপের, সে তাও এলোমেলো অগোছালো এরকম করে রেখে দেবে। আর আর্সেনিক পেশেন্ট টিপটপ, সেই অগোছালো দেখলেই তার মাথা গরম হয়ে যাবে আর চরম অশান্তি লেগে যাবে। তাহলে আর্সেনিক আর সালফার যদি একই বাড়িতে হয় তাহলে চরম অশান্তির কারণ হয়ে দাঁড়াবে, কারণ একজন নোংরা আর একজন পরিষ্কার, এই কারণে বাড়িতে চরম অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। আর্সেনিকের আর কি লক্ষণ আছে? আর্সেনিক হচ্ছে জ্বালা আছে আর দুর্গন্ধ আছে। আর্সেনিকের যেখানেই যা হোক, ব্যথা হোক, চুলকুনি হোক, যাই হোক, পেটে ব্যথা হোক, পেটের আলসার হোক, যাই হোক, তার কিন্তু সেই সব জায়গা ভীষণ জ্বালা অনুভব হবে, ভীষণ জ্বালা। এই জ্বালা আমরা দেখতে পাই যে জ্বালা হলে, ফসফরাসের জ্বালা হলে ঠান্ডা জলে উপশম হয়, মেডোনিয়ামের জ্বালা অনেক সময় ঠান্ডা জলে উপশম হয়, তারপরে সালফারের জ্বালাও অনেক সময় ঠান্ডায় উপশম হয়। কিন্তু আর্সেনিকের জ্বালা ঠান্ডায় কোনো উপশম নেই, ঠান্ডাতে তার একটুকু উপশম হবে না, তাকে গরম তাপ দিতে হবে, তবে তার সেই জ্বালাগুলি উপশম হবে। পেটের মধ্যে জ্বালা, তো গরম জল খেলে পরে তার জ্বালা একটু উপশম বোধ করবে। বিভিন্ন জায়গায় জ্বালাতে আর্সেনিক অ্যালবামের জ্বালা গরমে উপশম হয়। আর কি হয়? আর হচ্ছে দুর্গন্ধ। দুর্গন্ধ কোথায়? তার মল মূত্র ঘাম যা কিছু হয় সবে ভীষণ দুর্গন্ধ। তার মল মূত্র ঘাম সবকিছুতে তার ভীষণ দুর্গন্ধ। তাহলে তেমন কি হলো? তার জ্বালা তাপে উপশম হয় আর তার শরীরে সবকিছুতে একটা দুর্গন্ধ ভাব থাকে। এই দুর্গন্ধ ভাব তো সালফারেও থাকে, তাহলে সালফারেও দুর্গন্ধ আছে আর
আর্সেনিকেও দুর্গন্ধ আছে, সালফারেও জ্বালা আছে, আর্সেনিকেও জ্বালা আছে। দুটো মেডিসিনেই কিন্তু জ্বালা ভাব আছে, কিন্তু আর্সেনিক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ, আর সালফার হচ্ছে ভীষণ নোংরা। সালফার হচ্ছে ভীষণ নোংরা। তো আমরা দেখলাম যে আর্সেনিক অ্যালবাম তার মূল যে লক্ষণগুলি, সেই মূল লক্ষণের মধ্যে আমরা যেটা পাচ্ছি সেটা হলো ভীষণ দুর্বল, মানসিক ভীষণ অস্থিরতা, আর হচ্ছে ভীষণ দুর্বল মানসিক অস্থিরতা, জল ঘন ঘন খাবে, একটু একটু খাবে, আর মৃত্যু ভয়। আর্সেনিকের একটা চরম মৃত্যু ভয় আছে। সে ভাবে আমি আর বেশি বাঁচবো না, কারণ এই পরিস্থিতিতে একটা মানুষ বেশি বেঁচে থাকতে পারে না। সেই কারণে তার যত পরিচিতি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদেরকে ডেকে পাশে রাখার জন্য সে চেষ্টা করে, ভাবে সে মরে যাবে, তাই এই চিন্তা ভাবনা তার মাথায় থাকে এবং এত অস্থির হয়ে পড়ে যে সত্যি সত্যি সে মারা যাবে। আর আর্সেনিক অ্যালবামের বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে কোনো জায়গায় খাবার দাবারে যদি ফুড পয়জনিং হয়, বাসি খায়, পচা খায়, তাহলে সেই সব ক্ষেত্রে অনেক সময় দেখেছি আমরা আর্সেনিক অ্যালবামের বমি এবং পাতলা পায়খানা এবং জ্বর ভাব দেখা যায়। এইসব ক্ষেত্রে আমরা বমি ভাব যদি থাকে তাহলে আমরা কি করব? আমরা তো প্রথমে ভাববো ইপিক্যাক দেবো, বমি ভাব রয়েছে, তাহলে আমরা ইপিক্যাক দেবো। তারপরে ভাববো যে অনেক সময় বমি হয়ে যায়, জল খেলেও বমি হয়, ফসফরাসে হয়, বিস্মাতে হয়, তাহলে আমরা ওইসব জিনিসের কথা ভাবতে থাকবো। কিন্তু যদি আমরা দেখতে পাই যে পেশেন্ট, আমরা গিয়ে বাড়িতে যখন দেখবো পেশেন্ট তো আর্সেনিকের পেশেন্ট তো আসতে পারবে না, তাই সে বাড়িতেই থাকবে। তাহলে আমাদের যদি ডেকে নেয়, আমরা গিয়ে দেখবো পেশেন্ট ভীষণ দুর্বল, এবং এত দুর্বল সে আমরা গেলেই বলবে ডাক্তারবাবু আমি তো আর বাঁচবো না, তা আর ওষুধ খেয়ে কি হবে? কেন বাঁচবেন না, আপনি তো ভালো আছেন? বলবে না না, আপনি যতই বলেন আপনার ওষুধ আমি খাবো না, কারণ আমি আর বাঁচবো না, আমি অল্প সময় পরে মারা যাবো। এই কথা যদি একবার বলে ফেলে আর্সেনিকের পেশেন্ট, তাহলে কিন্তু আমরা অনেকটা কনফার্ম হয়ে গেলাম আর্সেনিক। তারপরে অবজার্ভ করবো কি, দেখবো পেশেন্টটা কি দুর্বল, ভীষণ দুর্বল কিনা, উইকনেস কিনা ভীষণ। যদি দেখি যে ভীষণ দুর্বল, সে এপাশ থেকে ওপাশ হতে পারছে না, সে নড়াচড়া করা তার পক্ষে ভীষণ কষ্ট, এবং ভীষণ সে উইকনেস। এই দুটো কথা শুনে আমরা কিন্তু আরেকটু কনফার্ম হয়ে গেলাম যে ভীষণ দুর্বল। আর বললো ডাক্তারবাবু আমি ওষুধ খেয়ে কি হবে, আমি তো বাঁচবো না। তারপরে যদি দেখতে পাই যে পেশেন্ট একটু ঠান্ডা জলের চাহিদা আছে, ঠান্ডা জল খাচ্ছে এবং অল্প অল্প করে ঠান্ডা জল খাচ্ছে, এটা যদি দেখতে পাই, আর যদি বমি হয় বমিও দুর্গন্ধ থাকবে, আর মল যদি হয় মলটাও ভীষণ দুর্গন্ধ থাকবে, দুটোই ভীষণ দুর্গন্ধ থাকবে, বমি মল দুটোই ভীষণ দুর্গন্ধ থাকবে। এই যদি আমরা দেখতে পাই,
তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা ইপিকাকের কথা প্রথমে ভাববো না। ইপিকাক আমাদের মাথায় চলে আসবে সঙ্গে সঙ্গে, কিন্তু ইপিকাকের কথা না ভেবে আমরা এখানে আর্সেনিক অ্যালবাম ভাববো। তারপরে আমরা হিস্ট্রি নেবো যে আপনি কালকে বা পরশুদিন কি খেয়েছিলেন। তারপরে উনি বলবো না না কিছু খাইনি। ভেবে দেখুন তো আপনি কি খেয়েছিলেন, কিছু বাসি টাসি কিছু খেয়েছিলেন? তখন বলবে হ্যাঁ হ্যাঁ খেয়েছিলাম। বা পচা পচা কিছু খেয়েছিলেন? তখন বলবে হ্যাঁ খেয়েছিলাম। বা কোনো জায়গায় খাবার খেয়ে তার একটু ফুড পয়জনিং হয়েছিল, এটা বোঝা যাবে। তখন আমরা সেই ক্ষেত্রে আর্সেনিক অ্যালবামটা দেবো এবং তাতে করে ভালো রেজাল্ট পাবো। আর্সেনিক অ্যালবাম যদি আর একটা জিনিস আমরা ফলো করবো, পেশেন্ট কিন্তু অসুস্থ, সে দুর্বল হয়ে পড়েছে, কিন্তু তার বাড়িতে গেলেই তার বাড়ির যে চেহারা, যে পরিস্থিতি, ওটা দেখলেই আমরা অনেকটা আইডিয়া করে ফেলবো যে যে এত দুর্বল কিন্তু তার বাড়ির সব কিছু চকাচক মানে সুন্দর রয়েছে। সেই কারণে আমরা সেখান থেকে অনেকটা আইডিয়া করে ফেলবো যে এই দুর্বল ব্যক্তি, এই দুর্বল পেশেন্ট, সে তার বাড়ি এত সুন্দর হয় কি করে, চকচক করে কেন? কারণ তার মেন্টালিটি হচ্ছে যে মরবো তাও বলো, ঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, আর জিনিসপত্র একটার পর একটা সাজিয়ে রাখবো, টিপটপ রাখবো, এটাই তার মেন্টালিটি। তাই যে দুর্বল থেকেও তার ঘরের এই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। তাহলে আমরা কি দেখলাম যে অনেক সময় আমরা অনেক পেশেন্টকে আমরা দেখতে পাবো যে তার পেটে আলসার হয়েছে। আলসারে অনেক পেশেন্ট আমরা পাবো, গ্যাস্ট্রিক আলসার। সেই সব ক্ষেত্রে আমরা আলসার হয়েছে কি ভাববো, যে আলসারের পেশেন্ট হয়তো কার্বোভেজ হতে পারে, চায়না হতে পারে, লাইকোপোডিয়াম হতে পারে, এরকম লাক্স হতে পারে, এসব আমরা মেডিসিন তখন ভাব। কিন্তু যদি পেটে জ্বালাবোধ থাকে, পেটে তার জ্বালাবোধ আছে এবং সে একটু গরম খাবার খেতে ভালোবাসে, গরম জল টল খেতে ভালোবাসে, আর তার অস্থিরতা ভাব, মেন্টালি অস্থিরতা, শারীরিক দুর্বলতা, আর জল একটু ঘন ঘন খায়, এই সিমটম যদি আমরা পাই, সেখানে যদি ক্যান্সার হয়, যদি পেশেন্টের ক্যান্সারও হয়ে যায়, তার সেই ক্ষেত্রে আমরা ওই জ্বালা যদি পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে আর্সেনিক দিয়ে দেবো। অ্যাকচুয়ালি জ্বালা তো চারটে মেডিসিনই বেশি, যেমন আর্সেনিক অ্যালবাম, সালফার, ফসফরাস আর মেডোরিনা, সিকিলিকর, এই কটা মেডিসিনে কিন্তু জ্বালা ভাবটা বেশি। আরো অনেক মেডিসিনে জ্বালা আছে, কিন্তু এই কটা মেডিসিনে জ্বালা ভাব বেশি। তাহলে এই 4-5টা মেডিসিনের জ্বালা, এই জ্বালার মধ্যে আমরা যখনই পেয়ে যাব, তখন আমরা এই 4-5টা মেডিসিন আগে মাথায় নেব যে দেখবো আর্সেনিক, মেডোরিনাম, না ফসফরাস, না সিকিলিকর, না সালফার, এই কটা মেডিসিন আমরা ভাববো। সালফার হবে না, সালফার নোংরা, যদি নোংরা হয় তাহলে সালফারের দিকে চলে যাবো, আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে আমরা এই আর্সেনিকের দিকে চলে যাব। আর ফসফরাস হবে না, কারণ ফসফরাস আর আর্সেনিকের মধ্যে পার্থক্য হচ্ছে ফসফরাস প্রচন্ড ঠান্ডা খাবার খেতে ভালোবাসে, আর আর্সেনিক গরম খাবার খেতে ভালোবাসে। আর্সেনিক ঠান্ডা খাবার খেলেতে অসুস্থ হয়ে পড়ে, হাঁচি হয়, এসব সমস্যাগুলি তার দেখা দেয়। তা
এবার আর্সেনিকে শ্বাসকষ্ট আছে। শ্বাসকষ্টটা বেশিরভাগ কোন সময় দেখা দেয়? আমরা আর্সেনিকের একটা জিনিস মাথায় রাখবো, মিড ডে মিড নাইট অ্যাগ্রাভেশন, মিড ডে মিড নাইট। আর্সেনিকের রোগ কিন্তু দুপুরে এই 1টা-2টোর সময় আরম্ভ হতে পারে, বেশি হবে, আর রাত্রির 12টা-1টা-2টোর সময় বেশি হবে। সারাদিনে হয়তো অল্প অল্প টুকটাক করে হলো, কিন্তু ওই টাইমটা এলে মিড ডে মিড নাইট হলেই তার সমস্ত যন্ত্রণা, জ্বালা হোক, ব্যথা হোক, বমি হোক, পায়খানা হোক, যা কিছু হোক, সবই কিন্তু ওই টাইমে তার বেড়ে যাবে। রাত্রির 12টা-1টা-2টো আর হচ্ছে দিনের বেলা 1টা-2টোর সময় তার সমস্ত রোগের বৃদ্ধি হয়। আর্সেনিকে কিন্তু ঠান্ডা লাগে, ঘন ঘন ঠান্ডা লাগে। ঠান্ডা লেগে তার প্রচন্ড হাঁচি হয়, প্রচন্ড হাঁচি হয়। হাঁচি হলে নাক জ্বালা করবে, তারপরে হরহর হরহর করে নাক দিয়ে জল পড়বে, আর সমস্ত দাঁড়ে একটা মানে তার কি হয়, ওই হেজে যায়। আর্সেনিকে যেমন নাকও হাজে, সমস্ত দাঁড়গুলি হাজে। নাক দিয়ে হরহর করে জল পড়বে, ঘন ঘন ঠান্ডা লাগবে, আর হাঁচি, একবার হাঁচি শুরু হলে অনেকক্ষণ ধরে তার হাঁচি দেখা দেবে। আর শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট দেখা গেল সারাদিনে কম বেশি তার শ্বাসকষ্ট আছে। সেই শ্বাসকষ্ট যদি রাত্রি 12টা-1টা-2টো বাজে, তখন তার শ্বাসকষ্ট কিন্তু ভীষণ আকার ধারণ করবে, এবং তখন সে আর শুয়ে থাকতে পারবে না। তখন কি করবে? বসবে, উঠে বসে একটু সামনের দিকে ঝুঁকে থাকবে উপশম পাওয়ার জন্য। আর তা না হলে শ্বাসকষ্টের জন্য অনেক সময় দেখা যায় যে বালিশ আর বিছানাটাকে মাথার দিক থেকে অনেক উঁচু করে সে শুতে ভালোবাসে। আর শ্বাসকষ্ট বেশি বাড়াবাড়ি হলে রাত্রি 12টা-1টার সময় সে উঠবে, উঠে বসে সামনের দিকে একটু ঝুঁকে থাকবে। শ্বাসকষ্ট, মাথা, শ্বাসকষ্টে যদি মাথা পেছন দিকে হেলিয়ে রাখা হয়, রাখায় উপশম পায়, সেটা হচ্ছে হেপার সালফার। আর মাথা যদি একবার সামনে একবার পেছনে, জমিদারের মতো সামনে পেছনে করে ই করতে পারে, সেটা কিন্তু কেলিকার। কেলিকার্ভেও কিন্তু অনেক রাতে তার রোগ বৃদ্ধি হয়, শ্বাসকষ্ট বাড়ে। কিন্তু উপশমের দিক থেকে আমরা দেখবো কেলিকার একদম জমিদার কিরকম, একবার সামনের দিকে মাথা হেলাবে, আবার পেছন দিকে হেলাবে, বসে বসে চেয়ারে বসে সামনে আর পেছনে করে হেলাবে। এটা হচ্ছে উপশম পাওয়ার জন্য করে। আর আর্সেনিক উঠে বসে সামনের দিকে একটু ঝুঁকে থাকবে সে উপশম বোধ করবে। আমাদের এগুলি মাথায় রাখতে হবে। তো তাহলে আমরা আর্সেনিকের শ্বাসকষ্ট পেলাম। শ্বাসকষ্ট বেশিরভাগ ঠান্ডায় তার শ্বাসকষ্ট বেশি বাড়ে, আর গরম ওই সময় একটু আমরা যদি গরম জল টল খেয়ে কিছুটা উপশম বোধ করে, আর গরমে তার উপশম হয়। এটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবামের তাহলে আমরা মোটামুটি আর্সেনিক অ্যালবামের অনেকগুলি সিমটম আমরা পেয়ে গেলাম। আর্সেনিকের পরে আমরা অনেক সময় দেখেছি যে অ্যান্টিডোট যদি আমরা করি, তাহলে আমরা কি পাবো? অ্যান্টিডোটে আমরা পাই হচ্ছে প্রতিষেধক নাক্সভোম। প্রতিষেধক হচ্ছে নাক্সভোম। আর আর্সেনিকের পরে থুজা আর সালফার খুব ভালো কাজ করে। আর্সেনিকের পরে থুজা এবং সালফার খুব ভালো কাজ করে। তাহলে আমরা আর একবার আলোচনা করে তারপর জিজ্ঞাসাবাদে যাব। তাহলে আর্সেনিক অ্যালবামের মূল কথা হচ্ছে ভীষণ দুর্বল, এত দুর্বল যে
নিজেকে সে আর বেঁচে থাকবে না এরকম অনুভূতি তার চলে আসে। সে আর বেঁচে থাকবে না, সে তখন তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ডেকে পাশে রাখে। সে মারা যাবে, সে মরার সময় বলে দেয়, সেই মৃত্যুর ভয়ে সে তার সবাই আত্মীয় স্বজনকে ডেকে আনে। ডাক্তার যদি আসে, ডাক্তারকে বলে আমি তো আর বাঁচবো না, তাহলে ওষুধ খেয়ে কি হবে, ওষুধ দিতে হবে না ডাক্তারবাবু, আমি ওষুধ খাবো না, কারণ আমি তো আর বাঁচবো না। তাহলে ডাক্তারের ওষুধ খেতে চাইবে না। আর তার ভীষণ অস্থির ভাব, সে অস্থির ভাব এত, সে বিছানায় শুয়ে থাকলেও বিছানায় বেশিক্ষণ থাকবে না, বিছানার থেকে নেমে নিচে নামবে। কিন্তু সে অনেক দুর্বল, ভীষণ দুর্বল, সেও তো ওই বিছানায় থাকতে পারে না, দুর্বলতার জন্য নিচে নামে। বাচ্চারা কি করে? অস্থিরতার কারণে বাচ্চারা মায়ের কোল থেকে বাবার কোলে যায়, বাবার কোল থেকে দিদির কোলে যায়, দিদির কোল থেকে দাদার কোলে যায়, কারণ কোনো জায়গায় তার ভালো লাগে না। তার হচ্ছে মেন্টালি অস্থিরতা, তার মাথায় অস্থির ভাব, সেই অস্থির ভাবের জন্য সে এক জায়গায় থাকতে পারে না। আচ্ছা, আর্সেনিক অ্যালবামের বৃদ্ধি কখন? মিডনাইট, দুপুরে এবং রাতে। তার দুপুরে হচ্ছে 1টা-2টোর সময় বাড়ে, রাতে এরকম 12টা-1টা-2টোর সময় তার বৃদ্ধি হয়। যে কোনো সমস্যা, বমি, পায়খানা, পাতলা পায়খানা, শ্বাসকষ্ট, যা কিছু হোক না কেন, ঠিক ওই সময় তার রোগের বৃদ্ধি হয়। আর আর্সেনিক অ্যালবাম খেতে ভালোবাসে, মানে সে গরম খাবারই ভালোবাসে, ঠান্ডা খাবার তার সমস্যাগুলি আসে, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এইসব খাবারে তার কিন্তু রোগের বৃদ্ধি হয়। পচা মাছ, মাংস খেয়ে তার রোগের সৃষ্টি হয়। আর জল, তার ঘন ঘন জল পিপাসা পাবে, আর বলবে আমি 1 ঘটি জল খাবো, ঠান্ডা জল, কিন্তু এনে দিলে 1 ডোক 2 ডোক খেয়ে আর খাবে না, এরকম ঘন ঘন জল পিপাসা তার পাবে। আর যে কোনো ব্যথা স্থান তার গরমে উপশম হবে। আর দুর্গন্ধ, আর্সেনিকের ভীষণ দুর্গন্ধ, মল মূত্র পায়খানা যা কিছু আছে না কেন সব কিছু তার ভীষণ গন্ধ। আর কি হয়? আর্সেনিক তার সমস্ত কিছু এরকম দুর্গন্ধ হবে। আর বৃদ্ধিটা হবে মিডনাইট। আর কি হয়? আর হচ্ছে আর্সেনিকের শ্বাসকষ্ট কখন বাড়ে? শ্বাসকষ্ট বেশিরভাগে দুপুরে আর অনেক রাত্রে, মানে মিডনাইটে শ্বাসকষ্ট বাড়ে। শ্বাসকষ্ট বাড়লে সে কি করে? সে উঠে বসে সামনের দিকে একটু ঝুঁকে থাকলে পরে সে শ্বাসকষ্ট থেকে অনেকটা উপশম বোধ করে। আর্সেনিকের দুর্বলতা আমরা আলোচনা করলাম, তাহলে আমরা এখন আর্সেনিকে নিয়ে আমরা অনেক আলোচনা করলাম। এবার আমরা একটু আর্সেনিক নিয়ে দেখি কার কতটা মনে আছে আর্সেনিক। আর্সেনিক অ্যালবাম তার মৃত্যু ভয় খুব না কম? মৃত্যু ভয় আর্সেনিকের মৃত্যু ভয় হচ্ছে ভীষণ। আর্সেনিক হ্যাঁ একোনাইটের সব থেকে বেশি না নাকি? হ্যাঁ, একোনাইটের সব থেকে বেশি না মৃত্যু ভয়? অ্যাকোনাইটের আর আর্সেনিকের দুটোরই মৃত্যু ভয় আছে। অ্যাকোনাইটে যেমন মৃত্যু ভয় আছে, আর্সেনিকেরও তেমন মৃত্যু ভয় আছে। দুটো মৃত্যু ভয়ের কারণ হচ্ছে
আর্সেনিকের এত দুর্বলের জন্য সে মনে করে যে আমি আর বাঁচবো না, মরে যাবে, সে মরার জন্য সে সময় বলে দেয়। আর এখন আইটি হচ্ছে হঠাৎ তার এত বাড়ন্ত যে সে ভাবে এত বাড়াবাড়ি এত হয়েছে, সে সেই কারণে ভাবে যে এই অবস্থায় সে আর বেঁচে থাকবে না। দুটো মৃত্যু ভয় আলাদা। আর্সেনিকও মৃত্যু ভয় আছে, এখন হয়তো মৃত্যু ভয় আছে, দুটো মৃত্যু ভয় আছে। একোনাইটে তো মরার টাইম বলে দেয় না? হ্যাঁ, একোনাইটে। আচ্ছা, এখন এটা তো একদম টাইম বলে দেবে যে এই টাইমে মারা যাবে। আর আর্সেনিকে এরকম টাইম বলবে না, কিন্তু আমি ওই অমুক সময়ের মধ্যে মরে যাবো। তাহলে এখন হয়তো মৃত্যু ভয় আছে, আর্সেনিকে মৃত্যু ভয় আছে। এখন হয়তো হঠাৎ যে কোনো কিছু হঠাৎ হবে, আর্সেনিকে এরকম হঠাৎ হয় না। আচ্ছা, আর্সেনিক আর সালফারের মধ্যে পার্থক্যটা কোথায়? আর্সেনিকের দুর্বলতা বেশি আর সালফারের অন্তর্দাহ বেশি, গায়ের জ্বালা বেশি। আর আর্সেনিকের শারীরিক দুর্বলতা বেশি। হ্যাঁ, এই দুটো আরো আছে তো। নোংরা। হ্যাঁ, সালফার পরিষ্কার পরিচ্ছন্ন আর সালফার নোংরা। সালফার হচ্ছে নোংরা আর আর্সেনিক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। আর জ্বালা, সালফারের জ্বালা কিন্তু ঠান্ডায় অনেক সময় উপশম হয়, কিন্তু আর্সেনিকের জ্বালা গরমে উপশম। কিন্তু গন্ধটা দুজনেরই সমান আছে, এরও গন্ধ আছে ওরও গন্ধ আছে, দুজনেরই জ্বালা আছে। আচ্ছা, আর্সেনিকের হাঁপানি উপশম পেতে হলে কি করে? সামনের দিকে ঝুঁকে থাকে। আর্সেনিক শুতে পারে না, শুলে পরে তার শ্বাসকষ্ট অনেক বেড়ে যায়, আর বেড়ে গেলে তখন উঠে বসে একটু সামনের দিকে ঝুঁকে থাকে। একটু ঝুঁকে থাকলে তার শ্বাসকষ্ট অনেকটা উপশম হয়। আচ্ছা, শ্বাসকষ্ট উপশমের জন্য জমিদারের মতো একবার মাথা সামনে একবার মাথা পেছনে করে কোন মেডিসিন? সেটাও কিন্তু অনেক রাত্রে একবার বসান। ভেরি গুড। না, হেপারসাল হচ্ছে মাথা দোলাবে না, মাথা সামনে পেছনে করবে না। হেপারসাল হচ্ছে জমিদারের মতো মাথাটা পেছন দিকে চুপ করে থাকবে। আর কেলিকার হচ্ছে একবার সামনে, যদি আরাম কেদারা হয় তা আরাম কেদারের উপরে বসে একবার সামনে একবার পেছনে, একবার সামনে একবার পেছনে, এইটা করবে হচ্ছে কেলিকারকে। আর যদি আর হেপারসালফে কি করবে, আরাম করে বসে মাথাটা চেয়ারে ওখানে ঠেকে দিয়ে পেছন দিকে একটু হেলে বসে থাকবে আরাম পাওয়ার জন্য। হ্যাঁ, দোল খাওয়ার মতন খায়। বোঝা গেল না? হ্যাঁ, দোল খাওয়ার মতন তাহলে করবে। হ্যাঁ হ্যাঁ, দোল খায় সামনে পেছনে দোল খায়। ভেরি গুড। সামনে পেছনে দোল খায় হচ্ছে পেলিকান। হ্যাঁ হ্যাঁ, বলুন। হার্টের রোগী তারা তো বিশ্রাম চেয়ারে পিছন দিকে বসে থাকলে বা আরাম পায়, তাহলে কি আমরা হেপারসাল ইউজ করতে পারি? মানে ওই লক্ষণ দেখতেছে, কারণ ম্যাক্সিমাম হার্টের রোগীরা মানে মাথাটা পিছনে দিয়ে মানে হেলান দিয়ে বসে আর আরাম বোধ করে। এটা থেকে আমরা হেপারসাল দিতে পারি লক্ষণ দেখতে পারি। এবার দেখুন, আমরা রোগের চিকিৎসা করি না রোগীর চিকিৎসা করি, এটা মাথায় রাখতে হবে।
রোগীর লক্ষণটা তো তার লক্ষণটা তো হ্যাঁ। জীবনে ওই একটা লক্ষণের উপরে তো আমরা ওষুধটা দিতে পারি না। যদি হেপার সালফার হার্টের সমস্যার জন্য মাথাটা চেয়ারে মানে হেলান দিয়ে রাখলে যদি উপশম বোধ করে, তখন আমরা ওই লক্ষণটা দেখে মনে করবো হেপার সালফ। তাহলে আমরা তাকে আরো জিজ্ঞাসাবাদ করব, আপনার ঠান্ডা শীত কেমন, আপনার কি খেতে ভালো লাগে, যেমন টক ঝাল খেতে খুব ভালোবাসে হেপার সালফার, প্রচন্ড শীত কাতর। তারপরে হেপার সালফার প্রচন্ড রাগী, এত রাগী একটা মানুষকে মেরেও ফেলতে পারে, প্রচন্ড রাগী। তাহলে এগুলি আমাদের মাথায় রাখতে হবে, হেপার সালফারের সিমটম গুলি আমাদের মাথায় রাখতে হবে। এইসব জিজ্ঞাসাবাদের পরে যদি আমরা দেখতে পাই যে প্রচন্ড শীত কাতর, টক ঝাল খেতে পছন্দ করে, প্রচন্ড রাগী, এসব যদি আমরা কিছু আরো সিমটম যদি পেয়ে যাই, তাহলে হার্টের সমস্যা হোক আর শ্বাসকষ্ট হোক, আমরা দিয়ে দেবো হেপার সালফার। দিলেই তাই উপশম বোধ করবে। স্পর্শকাতর খুব হেপার সালফার, স্পর্শকাতরও খুব বেশি হেপার সালফার। স্পর্শকাতর হেপার সালফার, প্রচন্ড স্পর্শকাতর একটা বিরাট সিমটম। হেপার সালফারের স্পর্শকাতর একটা ভীষণ, যে তার একটা ফোড়া যদি হয়, সে ফোড়ায় তার হাত দেওয়া যাবে না। সে তার যদি কোনো জায়গায় ব্যথা হয়, ব্যথায় তার হাত দেওয়া যাবে না, এত স্পর্শকাতর হচ্ছে হেপার সালফার। তাহলে এইগুলি আমাদের মাথায় রাখতে হবে। এইগুলি যদি পেয়ে যাই, তাহলে আমরা হেপার সালফার দেবো, সে হার্টের সমস্যা হোক আর যা কিছু হোক, শ্বাসকষ্ট হোক আর অন্য কিছু হোক, যাই হোক, আমরা দিয়ে দেবো হেপার সালফার। আর যদি মাথা পেছন দিকে জমিদারের মতো বসে আছে, ওই একটা সিমটমের উপর আমরা কিন্তু হেপার সালফার দিতে পারি না, একটা সিমটমের উপর দিতে পারি না, আমাদের আদার্স কিছু সিমটম মেলাতে হবে ওর সঙ্গে, মিলিয়ে তবে কিন্তু আমরা মেডিসিনটা সিলেক্ট করবো। নতুবা মেডিসিন আমরা সিলেক্ট করতে পারবো হচ্ছে ভুল হবে। স্যার এর সাথেও মেন্টাল স্টেটটা নিতে হবে, হ্যাঁ, তার মানসিকতাটা চাই, মানসিকতা নিতে হলে কিন্তু সে ব্যথাটা রিলিফ পাওয়ার জন্য সে কি করছে সেটা দেখতে হবে, এটা অবজারভেশনে রাখতে হবে, তবেই স্যার সঠিক মেডিসিন হবে। অবজারভেশনে রাখতে হবে। তার মানসিকতা দেখতে বলতে মেরে ফেলার মানসিকতা প্রচন্ড রাগী, যে কোনো মানুষকে মেরে ফেলতে তার অসুবিধা বোধ হয় না, এই মেন্টালিটিটা তার। এটা তো স্যার মেন্টালিটি ওই বলে, কিন্তু ওই বুকে ব্যথা যখন হচ্ছে তখন সে কি করছে সেইটা দেখতে হবে, সে কিভাবে থাকছে, আর মেন্টালিটির কি, সে চুপ করে থাকছে নাকি সেটা রিলিফ পাওয়ার জন্য সে কি করছে, এইটা দেখতে হবে। তাতে দেখা যায় মেডিসিন, অন্য মেডিসিন এসে যাবে, তখন আর হেপার সালফার না, হয়তো জেলসেনিয়াম আসতে হবে, ক্লাসিকাম আসতে হবে, আসতে হবে। অ্যাকচুয়ালি দেখুন, হার্টের কোনো প্রবলেম যদি হয়, তাহলে হার্টের কোনো ব্যথা হলো, পেইন শুরু হলো, আমরা কিন্তু ওই পেশেন্ট হাতে রাখবো না, সঙ্গে সঙ্গে রেফার টু হসপিটাল। কিন্তু যদি ওই মুহূর্তে আমরা একটা কাজ করতে পারি, সেটা যদি পেশেন্টকে প্রথমে যদি আমরা ওই সঙ্গে সঙ্গে আর্নিকা দিয়ে দিতে পারি, আর্নিকা দেওয়ার পর যদি আমরা স্পাইজেলিয়া দিতে পারি, তারপর যদি আমরা জেলসিমিয়াম দিতে পারি, অনেক সময় এই সুযোগটা যদি আমরা পাই, তাহলে ওই পেশেন্টটা কিন্তু হসপিটালে না গেলেও আস্তে 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 সে সুস্থ বোধ করবে। এমনও পেশেন্ট হয়ে পেয়েছি আমি, যে পেশেন্ট আস্তে 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 তার বাঁ দিকটা বেঁকে যাচ্ছে, মুখটা বেঁকে যাচ্ছে। আমি বারে বারে বলছি হসপিটালে যান, হসপিটালে যান, বাড়ির লোকরে বলছি হসপিটালে নিয়ে যান, কিন্তু বাড়ির লোক তাকে হসপিটাল কিছুতেই নিয়ে যাবে না, আর নিজেও যেতে চায় না। তা আমি কি দেখলাম, আমি বললাম দেখুন, আমি এই মুহূর্তে ওষুধ আমি দিতে পারবো না, বলে আপনি যা পারেন তাই দেন, যা কিছু হবে আমাদের, আপনার কোনো দায়ভার নেই। যখন বললো, আমি তখন ফার্স্ট দিলাম আর্নিকা 30, পরপর 4টে ডোজ দিলাম, দিয়ে আমি ওখানে দাঁড়িয়ে থাকলাম। দাঁড়িয়ে থাকার পর দেখি তার হাত আর মুখটা যে বেঁকে যাচ্ছিল, সে বেঁকে যাওয়াটা আস্তে 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 ধীরে ধীরে বন্ধের মানে কমে আসছে।
তারপরে আমি বললাম যে থাকুন, আমি একটু আসছি। এসে আবার ঘন্টা 2-3 পরে এসে আমি তাকে আবার 4টে স্পাইজিলিয়া ডোজ করলাম। স্পাইজিলিয়া ডোজ করার পরে তাকে 4টে স্পাইজিলিয়া ডোজ খেতে দিলাম। দেওয়ার পর আস্তে আস্তে দেখা গেল সে বলছিল আমার মুখটা বেঁকে যাচ্ছে, বা দিকটা কেমন অবশ হয়ে যাচ্ছে, বা হাতটা খুব যন্ত্রণা করছে, এইসব বলছিল। তারপরে আস্তে 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 দেখি ওটা তার কমের দিকে আস্তে আস্তে কমে গেল। তার পরের দিন আমি আর ওইসব দিলাম না। তার পরের দিন থেকে আমি তাকে জেলস দিলাম। জেলস দেওয়ার পর থেকে সে একদম মোটামুটি সুস্থ, তাকে আর হসপিটালে যেতে হয়নি। কিন্তু এইসব ক্ষেত্রে আমরা কখনো তাকে নিজের থেকে বলবো না যে আপনি ওষুধটা খান। সে যদি জোর করে তাহলে আমরা দিতে পারি, জোর না করলে রেফার টু হসপিটাল। এটা কিন্তু স্যালাইন দিতে হবে, অনেক কিছু ব্যবস্থা করতে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এই হার্টের পেশেন্টকে কখনো রিস্ক নেব না। রিস্ক নিতে গেলে বিপদ কিন্তু হতে পারে। স্যার ডোজ গুলো কত মিনিট পর্যন্ত দিয়েছিলেন? এটা তো মানে হঠাৎ ঘটনাটা হয়েছে, তো বেশি সময় নেওয়া যাবে না। আমি ওটা প্রথমে 8 ঘন্টা পর পর দিয়েছিলাম আর্নিকাটা, তারপরে কিছুক্ষণ ওয়েট করে জেলস স্পাইজিলা দিয়েছিলাম, ওইটা 1 ঘন্টা পরে পরে দিয়েছিলাম। তাতে করে আস্তে 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 কিন্তু রিলিফ হয়ে গেছে। তার ওই মানে স্ট্রোক হয়ে যাচ্ছিল আর কি, প্যারালাইজড হয়ে যাচ্ছিল বাঁ দিকটা, সে প্যারালাইজড হয়ে হলো না, আস্তে আস্তে সেগুলি কিন্তু কমে গেল। তাহলে আমাদের হোমিওপ্যাথি ওষুধ কিন্তু খুব ভালো ওষুধ, কিন্তু আমরা রিস্ক নিতে পারি না। রিস্ক নিলে কিন্তু ভালো রেজাল্ট হয়। রিস্ক নিতে পারি না কারণ কিছু একটা ঘটনা ঘটে গেলে তখন একটা সমস্যায় পড়ে যেতে হয়, সেই জন্য রিস্ক না নিতে পারি না। কিন্তু পেশেন্ট পক্ষ যদি তাদের দায়ভার নেয় তাহলে কিন্তু আমরা রিস্ক নিতে পারি। হ্যালো স্যার, এক্ষেত্রে কার্বোভেজ কি ইউজ করা যেতে পারে তো মনে হচ্ছে? কার্বোভেজ ব্লাড সার্কুলেশনের জন্য কার্বোভেজ করা যেতে পারে, কিন্তু কার্বোভেজ যদি অ্যাসিডিটি মানে অ্যাসিড ফর্ম করে যদি স্ট্রোকের দিকে যায় অ্যাসিড ফর্ম করে, তাহলে সেক্ষেত্রে আমরা কার্বোভেজ দিতে পারি অ্যাসিড ফর্ম করে। অনেক সময় অ্যাসিড থেকে হয়, মেন্টাল টেনশনেতেও হয়, অনেক সময় রোদের তাপেও হতে পারে। এইসব বিভিন্ন কারণে তো এসব আমাদের হয়। দেখা গেল প্রচন্ড অ্যাসিডিটি, তখন আমরা কার্বোভেজ দিতে পারি। কিন্তু ফার্স্ট ডোজটা যদি আমরা আর্নিকা দিই, মানে আঘাত, মানে শরীরে একটা বিরাট আঘাত হচ্ছে, ওই আঘাতে আর্নিকাটা পড়লেই আঘাতটাকে অনেকটা কন্ট্রোলে এনে দেয়। এই জন্য আর্নিকা সপ্তাহে 1 বার করে খেতে হয়, তাইলে কিন্তু হার্টের অনেকটা রেহাই পাওয়া যায়। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। বলছি যে এই সমস্ত ক্ষেত্রে ক্যাকটাস, গ্র্যান্ডি, কর্টিকাস এটা কেমন কাজ করে এগুলো এই সমস্ত ক্ষেত্রে? হ্যাঁ ঠিকই বলেছেন। এই যে বলেন, এবার আমরা কি করলাম, ওই মুহূর্তে আমরা কিন্তু তার স্ট্রোকটাকে আটকে দিতে পারলাম। আটকে দিতে পারলাম, কিন্তু পরবর্তীকালে তার ওই সমস্যা কিছুটা থাকবে। সেই সব জায়গায় আমরা ওই পরবর্তীকালে আমরা ক্যাটিগাস মাদারটা তাকে আমরা কন্টিনিউ করতে পারি। ক্যাটিগাস মাদারটা আপনি কন্টিনিউ করেন, যখন একদম সুস্থ হয়ে যাবেন তখন না খেলেও চলবে। সেই জায়গায় আমরা ক্যাটিগাস মাদারটা দিতে হবে, এটা না দিলে চলবে না, ক্যাটিগাস মাদারটা দিতেই হবে। কিন্তু প্রথমে আমরা ওই কটা মেডিসিন মাথায় নেবে প্রথমে, তারপরে হচ্ছে ক্যাটিগাস মাদার চলবে। আর ক্যাটিগাস মাদার যদি ঘুমের ডিস্টার্ব থাকে, অনেক সময় ব্রেনের আঘাতও লাগতে পারে, তাহলে ঘুমের ডিস্টার্ব হলে অনেক সময় ক্যাটিগাসের সঙ্গে প্যাসিফোলারাও দিতে পারি, ঘুমের ডিস্টার্ব যদি থেকে যায়। ক্যাকটাস, গ্র্যান্ডিটা ওটাও তো হার্টের পক্ষে ভালো বেশ নাকি স্যার ওটা? হ্যাঁ, ক্যাকটাস গ্র্যান্ডিটা হার্টের পক্ষে তো ভালো, দেওয়া যেতে পারে সিমটম যদি থাকে। হ্যাঁ, সিমটম যদি থাকে আমরা দিতেই পারি ওটা।
তবে হার্টের জন্য আমরা প্রথমে যেটা ভাববো সেটা ক্যাটিগাস, তারপরে ক্যাকটাস গ্যান্ডাসের সিমটম থাকে অবশ্যই দেবো। এইসব ক্ষেত্রে আমরা এইভাবে স্যাবাডিলাতে আছে, কিন্তু আমাদের ওই অন্যান্য মেডিসিনগুলির মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা এলিয়াম সিপা তো আছেই। এলিয়াম সিপা তো হাঁচি, প্রথমেই আমরা হাঁচি নাক দিয়ে হরহর করে জল পড়াতে আমরা প্রথমে এলিয়াম সিপা ভাবি। তবে এলিয়াম সিপা দিলে কি হয়, অনেক সময় সর্দিটা হাঁচিটা কমে যাবে সঙ্গে সঙ্গে, কিন্তু অনেক সময় বসে গিয়ে কাশি শুরু হতে পারে এলিয়াম সিপা। কিন্তু আমরা প্রথমে উপশম দেওয়ার জন্য এলিয়াম সিপাটাই ভাবি। প্রথমে এলিয়াম সিপা। স্যাবাডিলা কি হবে, স্যাবাডিলা কিন্তু একদম শুরুতেই এরকম হাঁচিটা হবে না। স্যাবাডিলা তো অনেক মানে অনেক দিন ধরে ধরে এরকম তার হচ্ছে হাঁচি টাচি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা স্যাবাডিলার কথা ভাবতে পারি। আর এলিয়াম সিপা হচ্ছে ঠান্ডা লেগেছে, সঙ্গে সঙ্গে হাঁচি, নাক দিয়ে জল পড়ছে, হরহর করে জল পড়ছে, নাক জ্বালা করছে, এলিয়াম সিপা আমরা দিতে পারি। অ্যাকোনাইট দিতে পারি। তবে অ্যাকোনাইটের এলিয়াম সিপা যেমন সবসময় হয়, অ্যাকোনাইট কিন্তু বৃদ্ধি বেশিরভাগই শীতকালে প্রচন্ড ঠান্ডা হাওয়া লেগে যদি হয়, তাহলে সেখানে কিন্তু আমরা অ্যাকোনাইট, হঠাৎ করে প্রচন্ড ঠান্ডা হাওয়া লেগেই তার হাঁচি ঠান্ডা শুরু হয়ে গেল, নাক দিয়ে হরহর করে জল পড়তে চলে, সেই ক্ষেত্রে আমরা অ্যাকোনাইট ভাবতে পারি। আর এলিয়াম সিপা যে কোনো সময় ঠান্ডা লাগলো, হাঁচি লাগলো, এই জল লাগলো, বৃষ্টি লাগলো, নাক দিয়ে হরহর করে জল পড়তে লাগলো, এলিয়াম সিপা আমরা সেক্ষেত্রে এলিয়াম সিপা ভাবতে পারি। আর নেট্রামিন হচ্ছে ক্রনিক ডিজিজ, দীর্ঘদিন ধরে হচ্ছে, এলিয়াম সিপা দেওয়া হলো, স্যাবাডিলা দেওয়া হলো, কোনো তো দিল কমে কিন্তু তার যাচ্ছে না। সেই সব ক্ষেত্রে আমরা টেস্টিং করে পুরো হিস্ট্রি নিয়ে যদি দেখতে পাই যে পেশেন্টের নেট্রামিনের অনেক লক্ষণ আছে, সেই ক্ষেত্রে আমরা নেট্রামিন দিলে কিন্তু
তার এই যে ঘন ঘন অ্যালার্জিক রাইনাইটিস হয়েছে, সেই অ্যালার্জিক রাইনাইটিসটা আস্তে আস্তে তার চলে যাবে। কিন্তু সেবাডিলে দিলে যাবে না, আর এলিয়াম সিপে দিলেও কিন্তু যাবে না, ওটা উপশম নেবে। ধরুন কোনো একটা হাঁচি হলো, নাক দিয়ে জল পড়লো, এলিয়াম সিপে দিলাম, উপশম পেল, সেবাডিল দিলাম, উপশম পেল, কিন্তু একদম তার সেরে যাবে না। সেরে যদি দিতে হয় তাহলে টেস্টিং করে আমাদের মেডিসিন আর দিতে হবে। আমরা অনেক সময় দেখছি নেকটামির ভালো একটা মেডিসিন, দীর্ঘদিন ধরে তার নাক দিয়ে জল পড়ছে, হাঁচি হচ্ছে, ভালো একটা মেডিসিন হচ্ছে নেকটামি, কিন্তু আদার সিমটম তাকে মেলাতে হবে, আদার সিমটম না মেললে দেয়া যাবে না। তাহলে নেকটামির সারিয়ে তুলবে, আর আপনার এলিয়াম সিপা আর সেবাডিলা কিন্তু একদম সারাতে পারবে না, উপশম দেবে। অ্যাকোনাইটও সারাতে পারবে না, উপশম দেবে। অ্যাকোনাইটের ক্ষেত্রে অনেক সময় দেখা গেল, অ্যাকোনাইটের ক্ষেত্রে আমরা অনেক সময় সালফার দিয়ে কিন্তু অ্যাকোনাইট দিলাম, উপশম পেলো, আবার অ্যাকোনাইট দিলাম, উপশম পেলো, এরকম দীর্ঘদিন চলছে। সেই জায়গায় কিন্তু আমরা সালফার দিলে কিন্তু বিরাট রেজাল্ট হবে, একদম সেরে যাবে। কেন? অ্যাকোনাইটের টনিক হচ্ছে সালফার, অ্যাকোনাইটের টনিক হচ্ছে সালফার। তাহলে আমরা আর্সেনিক্যাল ভাবে আর একটা যে সিমটম হচ্ছে যে জল একদম খেতে চায় না। পালসেটিলা না, আর্সেনিক্যাল ভাবে জল খেতে চায় না, পালসিটাতে জল খায় না, জল পিপাসা নাই, আর্সেনিকেও জল খেতে পায় না। ঘন ঘন খায়, একটু একটু খায় স্যার। হ্যাঁ, ভেরি ঘন ঘন। গুড। স্যার আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি, ওই ন্যাকটামিউরের কথা যে বললেন স্যার, ন্যাকটামিউরের ক্রনিক যে নাক দিয়ে জল কতদিন পর্যন্ত পড়তে হবে? এটা হলে তো রোগী তার কাহিল হয়ে যাবে, মানে ওটাই বলছি স্যার। কতদিন মানে নাক দিয়ে হাঁচিটা থাকতে পারে, নাক দিয়ে জল পড়াটা, কাঁচা জল পড়াটা কতদিন হলে আমরা ন্যাকটামিউরকে ভাবতে পারি? না, ধরুন আপনি একটা পেশেন্টের নাক দিয়ে জল পড়ছে, হাঁচি হচ্ছে, আপনার কাছে এলো, আপনি এলিয়াম সেপে দিলেন, ভালো হলো, আবার এলো, আবার দিলেন, ভালো হলো, এরকম মাঝে মাঝেই তার হয়। এসে বললো আমার এরকম হচ্ছে প্রায় অনেক দিন ধরে, 1 মাস 2 মাস 5 মাস 6 মাস এরকম হচ্ছে, তখন আপনাকে বুঝেই নিতে হবে যে এটা অ্যাকুইট কেস না, এটা হচ্ছে ক্রনিক কেস। তাহলে ক্রনিক কেস যখনই হবে তখন আপনাকে তার কেস হিস্ট্রি নিতে হবে, কেস হিস্ট্রি নিয়ে যে মেডিসিনটা আসবে সেটা দিতে হবে। নেকটামিউর দিতে হবে তা নয়, আরো মেডিসিন আসতে পারে, অন্যান্য মেডিসিনও আসতে পারে, সেই মেডিসিন যেটা আসবে সেটাই দিতে হবে। তা আমরা ওই কদিন না, আমরা দীর্ঘ এলিয়াম সুপার দিল, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার দিল, দেওয়ার পরেও দেখা যাচ্ছে ওইটাই তার হচ্ছে। তাহলে আমাদের বুঝে নিতে হবে এটা অ্যালার্জিক রাইনাইটিস, এটা আর এলিয়াম সেপাই যাবে না, এলিয়াম সেপাই উপশম দেবে। তখন আমাদের কেস হিস্ট্রি নিয়ে যে মেডিসিনটা আসবে সেটাই আমাদের দিতে হবে। জিজ্ঞাসা করতে, হ্যালো স্যার, হ্যাঁ, ধরুন এক্সপার্ট ডক্টর যারা অভিজ্ঞ, তারা ধরুন ওই রোগীটাকে আমরা অনেক সময় এলিয়াম পেপার দিলাম, অ্যাকোনাইট ইত্যাদি দেওয়ার পরে আমরা দেখলাম আগ হয়, আবার হয়, তারপরে আমরা ন্যাকটামিউরকে সিলেকশন করলাম লাস্টে যে। কিন্তু আমি বলতে যে যারা অভিজ্ঞ ডক্টর, রোগীটাকে তো কখন স্যার ন্যাকটামিউর দিচ্ছে, মানে ওটাই আমার কোশ্চেনটা, মানে ওরা কোথায় প্রথমে ন্যাকটামিউর দিচ্ছে, কারণ যেহেতু ওরা জানি অলরেডি অভিজ্ঞ ডক্টর, তখন অবস্থা আমরা জানলাম যে অল্প ভালো পেল, আবার হলো, তার জন্য লাস্টে যে আমরা ন্যাকটামিউরকে দিলাম। কিন্তু যারা অভিজ্ঞ ডক্টর নেকটামিউর যখন দিবেন, তার মানে কি রোগীটা 5 মাস ধরে কি নাক দিয়ে জল পড়তে থাকবে নাকি, ওটাই স্যার বলছি, বা 2 মাস ধরে কি নাক দিয়ে জল পড়তে থাকবে, মানে কি হতে দেখি কথাটা? হ্যাঁ, সে নাক দিয়ে একভাবে কন্টিনিউ জল নাও পড়তে পারে, সে ওষুধ খেয়ে হয়তো কিছুটা উপশম বোধ করতে পারে। আর অভিজ্ঞ ডাক্তারের কথা বললেন, যারা খুব অভিজ্ঞ ডাক্তার তারা কিন্তু অ্যাকুইট কেস খুব কম দেখে,
তারা কনেক কেস দেখে। আর প্রথমে যদি শরীর খারাপ হয় তাহলে কিন্তু ওই অভিজ্ঞ বড় ডাক্তারের কাছে কম লোকেই যায়, আগে একটু আশেপাশে দেখে, না হলে তখন যায়। আর তখন তারা বুঝে নেয় যে সমস্যা কিন্তু আশেপাশে দেখে এসছে, তাহলে আমরা ওই অ্যাকুইট কোনো মেডিসিনের কথা ভাববো না, আমরা কনেকের কথাই ভাববো। তা আমরা ওই 1 মাস 2 মাস কি আমরা যদি কয়েকবার দেখি যে একই সিমটম আসছে আর একই ওষুধে উপশম হচ্ছে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে অ্যাকুইট একটা কনিক। আর যদি একবার হয়েছে, ঠান্ডা বৃষ্টির জল লেগেছে, ঠান্ডা লেগেছে, দিলাম, কমে গেছে, তা আর হয়নি, তাহলে আমরা সেক্ষেত্রে তো অ্যাকুইট কেস হলো, ওখানে ওইটাতেই কমে যাবে, আর দিতে হবে না, কনিক হলো না। অভিজ্ঞ ডাক্তারের দেখবেন বেশিরভাগ ওরা অ্যাকুইট কেস খুব কম দেখে, ওরা কনিক কেসই দেখে। ওদের বুঝে যায় ওরা যে আমাদের কাছে অনেক জায়গা ঘুরে তবেই এসছে। বিজয় কুমার বসুর ন্যাট্রাম সালফের বইটা আমি দেখেছি, যখন শরীরে অত্যাধিক জল হয় তখন ন্যাট্রাম সালফ ওষুধ দিয়ে মানে জলের ভারসাম্যটা বজায় রাখে। এখানে যদি জল অ্যাক্টিভ হয়েছে তাহলে জল বাড়বে, চোখ দিয়ে জল বার হবে, নাক দিয়ে জল বার হবে, পায়খানার সাথে জল বার হতে পারে। এখানে তার ন্যাট্রাম সালফকে এই কথা ভিত্তিতে দেওয়া যায়নি, মানে ওটাই বলবো। ন্যাট্রাম সালফ নেট্রাম সালফ অবশ্যই দিতে পারে। নেট্রাম সালফের ওরকম হাঁচি ঠান্ডা সবই আছে, কিন্তু নেট্রাম সালফকে আপনার আদার্স সিমটম মিলে, তবে বর্ষাকালে নেট্রাম সালফের বৃদ্ধি বেশি হয়। নেট্রামের সুইসাইডিয়াল টেন্ডেন্সি থাকে, নেট্রাম সালফের ভীষণ রাগ আছে, নেট্রাম সালফের লিভার গঠিত পিত্ত গঠিত রোগ থাকে, তেতো মুখটা তেতো ভাব থাকে। এইসব আদার্স সিমটমগুলি নেট্রাম সালফের সঙ্গে মেলাতে হবে। নেট্রামিউর যেমন প্রচন্ড গরম কাতর, নেট্রাম সালফ অতটা গরম কাতর নয়, এরকম মেলাতে হবে। নেট্রাম সালফের বেশিরভাগ দেখবেন বর্ষাকালেই বৃদ্ধি হয় বেশি, আর এইসব মেলাতে হবে, মিলিয়ে আপনাকে দেখতে হবে। নেট্রাম সালফের যদি হয়, নেট্রাম সালফ শাকসবজি এইসব খেতে একদম পছন্দ করে না, শাকসবজি তার অ্যালার্জি, শাকসবজি খেতে পারে না, খায় না। এইসব দিক দিয়ে দেখে একটু মিলে যায়, তাহলে আপনি নেট্রাম সালফ দেবেন। হ্যালো স্যার, বলছি যে এমন কার্বের তো ওরকম লক্ষণ আছে, এমন কার্ব আছে না? এমন কার্বের লক্ষণ ঠান্ডা লাগলে এমন কার্ব দেওয়া যায়, কিন্তু এমন কার্বের একটা ভালো একটা লক্ষণ আছে, সেটা হচ্ছে রাত্রিবেলা অনেক রাতে তার নাকটা বন্ধ হয়ে যায়। অনেক রাতে ঠান্ডা লেগেছে তো এমন কার্বের পেলেন, অনেক রাতে তার নাক বন্ধ হয়ে যায়, হা করে ঘুমায়। এই লক্ষণটা যদি পেয়ে যান তাহলে সেক্ষেত্রে এমন কার্ব আপনি দিতে পারেন। আর যদি বাচ্চা হয় তাহলে বাচ্চায় কিন্তু এমন কার্ব বেশি একটা আসে না, সেম্বুকাসটা আসে, সেম্বুকাসটা এরকম রাত্রে অনেক রাতে তার নাকটা বন্ধ হয়ে যায়, রাত্রেবেলা নাক বন্ধ হয় সেম্বুকাসে। আর দিনের বেলা সেম্বুকাসে দিনের বেলাও হয়, রাতেও হয়। আর এমন কার্বে রাত্রিবেলাই হয় নাক বন্ধ। ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, তার যদি সিমটম পাওয়া যায় রাতে তার নাক বন্ধ হয়ে যায় রাতে, তাহলে সেখানে আমরা এমন কার্ব ভাবতে পারি। হ্যালো স্যার, হ্যাঁ, হাঁচি নিয়ে যখন হচ্ছে বললাম, এই ধরুন এই ধুলো বালি লেগে ধরো মানে শুকনো হাঁচি হলো, মানে ধুলো বালি লাগলে হাঁচি হলো, তারপরে শ্বাসকষ্ট হচ্ছে, ধরুন সেক্ষেত্রে কোন মেডিসিন আসতে পারে? দেখো ধুলোবালি আর এই ধুলোবালির থেকে যদি তার শ্বাসকষ্ট হয়, হ্যাঁ, বুঝে নিতে হবে তার ইমিউনিটি পাওয়ার খুব কম। ইমিউনিটি পাওয়ার কমে গেছে বলেই সে ধুলো তার বডি নিতে পারছে না, ফুলের গন্ধ বডি নিতে পারছে না, এটা ইমিউনিটি পাওয়ার কম। তারপরে বৃষ্টির জল মাথায় পড়ছে, সে মাথার জল সঙ্গে সঙ্গে ঠান্ডা লেগেছে, ইমিউনিটি পাওয়ার কম, বডি নিতে পারছে না। এরকম যেসব জিনিস বডি নিতে পারবে না
সেটা হচ্ছে ইমিউনিটি পাওয়ার কম। ইমিউনিটি পাওয়ার কম হলে তাকে আমরা সিলেক্টেড মেডিসিন আমরা ভালো করে কেস-হিস্ট্রি নেব। কেস-হিস্ট্রি নিয়ে যে মেডিসিনটা আসবে সেই মেডিসিনটা আমরা দেব। পাশাপাশি তাকে ফুড হ্যাবিটটা বলতে হবে যে আপনি খাবার দাবারের মধ্যে এই খাবারগুলি রাখবেন, মানে যাতে তার ইমিউনিটি পাওয়ার বাড়ে, সেই ইমিউনিটি পাওয়ার বাড়ে সেরকম খাবার তাকে দিতে হবে। এটা পুরোটাই অ্যালার্জিক রাইনাইটিস। আপনার ধুলোবালি, ঠান্ডা লাগা, যে কোনো জিনিস থেকে ঘন ঘন যেটা হয় সেটা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জিক রাইনাইটিস কিন্তু সহজে যেতে চায় না, খুব তাড়াতাড়ি এই রোগটা যায় না। বলে নিতে হবে যে এই রোগটা কিন্তু খুব তাড়াতাড়ি যাবে না, আস্তে আস্তে যাবে। খাবার দাবার এরকম করুন, আর আমরা সিমটম অনুযায়ী যে মেডিসিনটা পেয়েছি সেটা দিয়ে দিয়েছি, সেটা খাবে। এখন যে ধুলোবালিতে নাকের মধ্যে গেলেই যে আমরা একটা মেডিসিন দেবো সেটা না। ধুলোবালিতে মেডিসিন অনেকটাই হতে পারে, অনেক কিছু মেডিসিন আসতে পারে। যে কেস হিস্ট্রি নিয়ে যে মেডিসিনটা পাওয়া যাবে সেটাই দিতে হবে। কোনো পার্টিকুলার মেডিসিন দেওয়া যায় না, দিলে পরে সেটা ভুল হবে, ঠিক হবে না। অ্যাকুইট কেসে আমরা কি করি, কজটাকে দেখি। কি কজ? যে ঠান্ডা লেগেছে, মাথায় জল লেগেছে, বৃষ্টি লেগেছে, তাই আমরা মাথা সঙ্গে সঙ্গে ভাবি রাস্ট্রোক হতে পারে, ব্রাইনি হতে পারে, ডালকা মারা হতে পারে, এইসব আমরা ভাবতে পারি। কিন্তু যেগুলি ক্রনিক কেস, বডি ইমিউনিটি পাওয়ার কম, বডি নিতে পারছে না, তাহলে বডির ভাইটাল ফোর্সটাকে বাড়াতে হবে। তাহলে তাকে সিমটম অনুযায়ী ওষুধ নিয়ে তাকে সিমটম যেটা আসবে সেই ওষুধটাই দিতে হবে। তাকে আস্তে আস্তে ধীরে ধীরে তার ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে, ভাইটাল ফোর্সটাকে বাড়াতে হবে। তবে সে ওই ধুলোবালি শরীরে গেলেও যাতে তার কোনো অসুবিধা না হয়, প্রতিরোধ করতে পারে, সেই জায়গায় তাকে এনে দিতে হবে। এটা সময় সাপেক্ষে, তাড়াতাড়ি এই রোগগুলি যায় না, খুব তাড়াতাড়ি যায় না। স্যার এই ব্রোমিয়াম ওষুধটা কি একটা অ্যাকুট ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে? ব্রোমিয়াম হ্যাঁ, অ্যাকুটে যদি ব্রোমিয়ামের সিমটম থাকে দেওয়া যেতে পারে। আপনি অ্যাকুটের সিমটম যদি পান, সালফারও তো আমরা অ্যাকুট কেসে দিয়ে থাকি, সরিনাম তো আমরা অ্যাকুট কেসে দিয়ে থাকি। তো সরিনাম তো ডিফেক্টিভ মেডিসিন, তাও তো আমরা অ্যাকুট কেসে দিয়ে থাকি, সালফারও দিয়ে থাকি। তো আমরা যদি সিমটমে পেয়ে যাই তাহলে আমরা কেন দেবো না? নিশ্চয়ই দেবো। সিমটম মিলিয়ে দেখতে হবে। আমরা কখনো একটা সিমটমের উপর লক্ষ্য করে দেব না। যদি আমরা আনকমন পিকুলিয়ার সিমটম পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা সিমটমের উপরে মেডিসিন দিতে পারি। কিন্তু আনকমন পিকুলিয়ার সিমটম যদি না থাকে তাহলে কিন্তু একটা সিমটমের উপর আমরা মেডিসিন দেব না। আমাদের আরো কিছু সিমটম লক্ষণ আমাদের নিতে হবে, কেন একই সিমটম অনেক মেডিসিনে আছে। এইসব ভেবে আমাদের মেডিসিন সিলেক্ট করতে হবে। স্যার হ্যাঁ বলুন। বলুন স্যার, এই যে অ্যালার্জি স্যার, এগুলো অনেকে তো 2000-3000 থাকে, এগুলো কি একবার নিশ্চিত হয় যে সিলেক্টেড মেডিসিন ধরো 1 বছর 2 বছর চালানোর পরে যে প্রোডাকশন 20-25 পর্যন্ত 15-20 পর্যন্ত চালানোর পর এগুলো একবারে নির্মূল হবে স্যার? একবারে নির্মূল হয় না। তার কারণ হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস, মানে এইটা কি বললাম, ইমিউনিটি পাওয়ার কম। যদি ইমিউনিটি পাওয়ার কম থাকার কারণে তো এইসব হয়। এবার তাকে ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে, তাকে বলতে হবে আপনি এই খাবারগুলি খান, খেলে আপনার ইমিউনিটি পাওয়ার বাড়লে পরে তবে আপনার এই সমস্যাগুলি কমবে। শুধু ওষুধে আপনার সমস্যা যাবে না। আপনি দেখুন, যখন করোনা হলো সারা বিশ্বে একটা রব, মানে কি হলো, ইমিউনিটি পাওয়ার বাড়াও, মানে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য সারা বিশ্বে সবাই সতর্ক। কি করতে হবে? তাকে খাবারের উপরে নজর দিল, ডিম খান, এ খান, ও খান, সে খান। কেন এসব খেতে বললো? আগে তারা কেন খেতে বললো? তারা জেনে গেল যে মানুষের ইমিউনিটি পাওয়ার কম। এই ইমিউনিটি পাওয়ার কম থাকলে এই রোগ তার শরীরে যদি ঢোকে তাকে ভাইটাল ফোর্সটা
ভাইটাল ফোর্সের থেকে রোগের শক্তি বেড়ে যাবে, রোগ শক্তি বেড়ে গেলে মানুষকে বাঁচিয়ে রাখা যাবে না, সেই জন্য ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য বলেছে। আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেখেছে আমাদের প্রায় মানুষের ইমিউনিটি পাওয়ার কম। ইমিউনিটি পাওয়ার কম থাকলে ওই 0.25-26 পর্যন্ত গেলেও তাতে সহজে ওই কম থাকবে, মানে একদম সেরে যাবে না। একদম সেরে যেতে হলে তাকে ফুড হ্যাবিট চেঞ্জ করাতে হবে, খাদ্যর মাধ্যমে তাকে ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে। ইমিউনিটি পাওয়ার বাড়লে তাহলে কিন্তু তার রোগটা কমবে। ওষুধ তো আমাদের ইমিউনিটি পাওয়ার, আমাদের তো ইমিউনিটি পাওয়ার ওষুধ, আমাদের ওষুধ কি করে? ভাইটাল ফোর্সটাকে বাড়ায়, ভাইটাল ফোর্সটাকে বাড়িয়ে দেয় রোগ শক্তির থেকে, যাতে ভাইটাল ফোর্সটা বেড়ে যায়, তাহলে আমাদের উপশম হবে। আর ইমিউনিটি পাওয়ার হচ্ছে, এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ আমাদের শরীরে ঢুকতে পারবে না। সেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হলে ভালো করে এক্সারসাইজ করতে হবে, ফুড হ্যাবিটটা ভালো নিতে হবে, ভালো ঘুম থাকতে হবে, মেন্টালিটি পজিটিভ মেন্টালিটি থাকতে হবে, তাহলে তার ইমিউনিটি পাওয়ার ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। রেগুলার এক্সারসাইজ করতে হবে, রেগুলার সকালে এক্সারসাইজ করতে হবে, তারপরে একদম 6 থেকে 7 ঘন্টা একদম আপনার রেস্ট, মানে 6-7 ঘন্টা ভালো ঘুম থাকতে হবে। আর পজিটিভ মনের মধ্যে দুর্বুদ্ধি না থাকে, পজিটিভ মেন্টালিটি রাখতে হবে, হাসি খুশি থাকতে হবে। আর খাবার দাবারের মধ্যে ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যা আমাদের প্রতিদিন রোজ লাগে, সেই খাবার যেন আমাদের শরীরে, খাবার দাবারের মধ্যে শাকসবজি, মাছ, মাংস, ডিমের মধ্যে আমাদের শরীরে প্রবেশ করে, সেইটা দেখতে হবে। আবার মাছ, মাংস, ডিম বেশি করে খেলে যাতে কোলেস্ট্রল না বাড়ে, ট্রাইগ্লিসারাইড না বাড়ে, সেদিকে লক্ষ্য রাখতে হবে, ফ্যাট না যাবে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এইসব শুধু ওষুধ দিলে রোগ সারবে না, ম্যানেজমেন্ট হচ্ছে দারুণ, ম্যানেজমেন্টের উপর খুব জোর দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। এখন স্যার এখনকার শাকসবজিতে কিছু নেই বললেই চলে, যে সমস্ত সার ইউজ করা হয় তাতে শাকসবজির সেই ইয়ে নেই। দেখুন, খারাপ করে আপনি যেটা বললেন ঠিকই বললেন, শাকসবজিতে খাবারে যে খাদ্যগুণ সেটা এখন পর্যাপ্ত পরিমাণে নেই। তার কারণ মাটিতে শাকসবজি খাবারটা কোথা থেকে পায়? মাটি থেকে। মাটি থেকে খাবারটা পায়। মাটির খাবারটা আগে কি সেখানে জৈব সারে হতো, এখন তো আর জৈব সারে হচ্ছে না, এখন হচ্ছে কেমিক্যাল সারে। তাহলে কেমিক্যালের মধ্যে খাবারের যে গুণ, ভিটামিন, মিনারেল, এটা যে কেমিক্যালের মধ্যে নেই, অর্থাৎ ওরা তো কেমিক্যাল খেয়ে বড় হচ্ছে। তাহলে কেমিক্যাল খেয়ে বড় হলে ওরা সেটা কোথায় থেকে পাবে? সেই জন্য খাবারে সেই খাদ্যগুণটা আগের মতো নেই। এই জন্য তো বিশ্ব স্বাস্থ্য বলেছে যে এখন মানে খাবার থেকে 40% খাদ্যগুণ নষ্ট হয়ে গেছে। আর পাশাপাশি আমরা কি পাচ্ছি? খাবারের মধ্যে সার আর বিষ পাচ্ছি, পেস্টিসাইড, ইনসেক্টিসাইড, এই দুটো জিনিস আমরা খাবারের মাধ্যমে পাচ্ছি। সেই খাবার আমরা খেয়ে ফেলছি, আমরা ভালো করে ধুচ্ছি, সবই কিছু করছি, কিন্তু তার মধ্যেও কিছু ওগুলি আমাদের শরীরে ঢুকে পড়ে আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে কমিয়ে দিচ্ছে, ইমিউনিটি পাওয়ার কমিয়ে দিচ্ছে, শরীরে অসুস্থ হয়ে পড়ছে। এগুলি আমাদের স্যার, হ্যাঁ বলছি রাসায়নিক সারের ভিতরে সব থেকে কম দামের সার যেটা ইউরিয়া, ওটা দিয়ে শাকসবজি বড় করা হয়, ওটাতে কিছুই নেই, শুধু খালি লম্বা হবে ওটাই। হ্যাঁ, লম্বা যদি আপনি জৈব সারে যদি কিছু তৈরি করে খেতে পারেন, তাহলে আপনি আপনার ফ্যামিলি নিয়ে দেখবেন, পাশাপাশি ফ্যামিলির থেকে আপনি অনেক ভালো থাকবেন, অনেক রোগ ব্যাধির দিক থেকে আপনি অনেক ভালো থাকবেন। যদি আপনি বাড়িতে 1-1.5 বিঘা জমিতে আপনি জৈব সারে তৈরি করে নিলেন, সবকিছু শাক সবজি যেটা খাবেন তৈরি করে নিলেন,
এবার আপনি আশেপাশের বাড়ির সঙ্গে মেলাবেন, আপনার ফ্যামিলির সঙ্গে অনেক অনেক ভালো থাকবেন। তারা যত ডাক্তার দেখায় আপনি তত ডাক্তার দেখাতে হবে না, কারণ আপনার ইমিউনিটি, আপনাদের পুরো ফ্যামিলির ইমিউনিটি পাওয়ার অনেক বেশি থাকবে। জমিও ভালো থাকে, জমিটাও ভালো থাকে। জমিও ভালো থাকবে, ইমিউনিটি পাওয়ার অনেক বেড়ে যাবে আপনাদের পুরো ফ্যামিলি। আচ্ছা ঠিক আছে, স্যার আজকে আমাদের হ্যালো স্যার, অনেক রাত হলো। হ্যাঁ রাত হয়ে গেছে। আচ্ছা নেক্সট ক্লাসে আমি স্যার ইমিউনিটি পাওয়ার আর ভাইটাল ফোর্স এটার উপর ডিফারেন্সটা ভালো করে নেক্সট ক্লাসে বললেই হবে স্যার, আজকে অনেক রাত হয়ে গেল। এটা হ্যাঁ। মানে মানে তার মানে আমরা এতদিন প্রায় সমপর্যায়ে জানছিলাম, কিন্তু অল্প আজকে অল্প ক্লিয়ার হতে দেখছি। আজকে না হলো তার অন্যদিন বলবো স্যার, আচ্ছা, ডিটেলস লাগে। অনেকদিন ইমিউনিটি পাওয়ার আর ভাইটাল ফোর্স নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে? ঠিক আছে, এটা মনে করে দেবেন। হ্যাঁ, ইমিউনিটি পাওয়ার আর ভাইটাল ফোর্স নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে? গুড নাইট। আপনারা একটু মনে All করিয়ে everybody. দেবেন, সামনের দিন ক্লাসে একটু মনে করিয়ে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। থ্যাংক ইউ। Well, please,